ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল। বলো কথা কেশরী। নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। রয়েছে আমি শুভজিৎ মিত্র। আচ্ছা, রাস্তাঘাটে চায়ের দোকানে আপনারা নিশ্চয়ই আলোচনা করছেন যে আপনার কেন্দ্রে অমুক মানুষটাকে কেন ভোটে দাঁড় করানো হলো। আলোচনা করছেন তো কেন কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ নতুন ক্যান্ডিডেটকে বিজেপি দাঁড় করালো, কেন মতুয়াগড়ে দুটো জায়গায় বিজেপি থেকে আসা লোককে তৃণমূল দাঁড় করালো। আসলে যারা এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছেন, যারা ভোট করতে যাবেন বা ভোট করেছেন, কিংবা যারা রাজনৈতিক দলের কর্মী, পতাকা লাগান, চেয়ার পাতেন, স্লোগান দেন, মঞ্চে ভাষণ রাখেন, একটা বিষয় খুব পরিষ্কার জানেন তো, রাজনৈতিক দলগুলো প্রায় সবকটাই একজন করে ভোট কুশলীকে কাজে লাগাচ্ছে। তারাই বলে দেন আপনার কেন্দ্রে কোন মানুষটি ভোটে দাঁড়াচ্ছেন, তারাই বলে দেন ওই মানুষটি ভোটে দাঁড়ানোর পর কোন এলাকায় কতগুলো পতাকা লাগানো হবে, তারাই বলে দেন যে ওই মানুষটি মঞ্চে উঠে কোন ইস্যুতে কথা বলবেন। আর পুরোটাই তারা বলেন অঙ্ক কষে। বিশ্বাস করুন, অঙ্ক কষে অনেক কিছু বলা সম্ভব। যেমন 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে এই স্টুডিওয় দাঁড়িয়ে একজন বলে গেছিলেন অঙ্ক কষে যে এ রাজ্যে বিজেপি ওই 80টার আশেপাশে সিট পাবে। বিজেপির সমর্থক তারাও হয়তো ভাবতে পারেননি। সেই মানুষটিকে আজ আবারও আমরা পেয়েছি আমাদের মধ্যে 24-এর নির্বাচনের প্রাক্কালে। আসবো, তবে তার সম্পর্কে একটা বিশেষ প্রতিবেদন। মনে করিয়ে দিই কতগুলো ছবি দেখুন। ফেলুদার সিধু জ্যাঠার মতো তিনিও কিছু কম যান না। বাজার হাটে হোক বা চায়ের দোকানে, ট্রেনে বাসে হোক বা অনাদির কেবিনে, ভোট পুজোয় কে কি করছে, ভোটের হাওয়ার মোড়ক কোন দিকে ঘুরছে, সবকিছুই তার নখদর্পণে। অবশেষে 3টি বছর অপেক্ষা শেষে 24-এর মহাসংগ্রামের যাবতীয় তথ্যের ঝাঁপি নিয়ে টিভি9-এর পর্দায় আবার সে আসিছে ফিরিয়া। 2021-এর বিধানসভা ভোটের সময় একেবারে হিসাব কষে বলে দিয়েছিলেন এই বঙ্গে পদ্ম ফুটবে ঠিকই, তবে 80টির বেশি আসনে নয়। বিজেপি থেমেছিল 77টি আসনে। অবশেষে সেই ডেটা মশাই রিটার্নস। নির্বাচনের যত পাটিগণিত, বীজগণিত, ভোট কেমিস্ট্রির যা কিছু ফর্মুলা জানিয়ে আপনার মনে হাজারো প্রশ্নের ভিড়, সমস্ত কিছুর উত্তর ডেটা মশাইয়ের ঝুলিতে। তাই এবারও ভোটের সাতকাহন শুনুন ডেটা মশাইয়ের মুখে। ভোট এসেছে, আমি এসেছি, আমি ডেটা মশাই। শুরু করছি ডেটা মশাই 2.0। প্লিজ ওয়েলকাম ডেটা মশাই, প্লিজ। ডেটা মশাই অনেকদিন পর। থ্যাংক ইউ। আমরা যে কথা বলছিলাম যে চরম বিজেপি সমর্থক যারা আছেন তারাও হয়তো ভাবতে পারেননি যে এইভাবে মিলে যাবে, যেটা তুমি বলেছিলে যে 80টার আশেপাশে বিজেপি থামতে পারে, 77টা পেয়েছিল। তো ডেটা মশাই আরেকবার বলে দাও দর্শকদের যে আমরা কিন্তু কোনো দিক নির্দেশিকা অনুষ্ঠানের মাধ্যমে কোনো ওপিনিয়ন পোল করছি না, কিচ্ছু করছি না। আমরা একটু ডাইরেকশন হতে দিতে পারি যে কার ভোট বাড়বে, কার ভোট কমবে, কোন কোন ইস্যু আছে, কোন কোন ইস্যু কাজ করতে পারে কার ফেভারে, কার বিপক্ষে কাজ করতে পারে। এবং অবশ্যই আমার কেন্দ্রে রাজনৈতিক দল কেন ওই মানুষটিকে প্রার্থী করেছেন তাও আমরা ডিসকাস করব। শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, আমরা কিন্তু পুরো ভারত নিয়েও ডিসকাস করব। আমাদের কিন্তু একটা ইন্টেলিজেন্ট ড্যাশবোর্ড আমরা বানিয়ে রেখেছি। এবারে কিন্তু আরো টেকনোলজি আমরা ইউজ করেছি। বেশ অনেক সংখ্যা আছে এবং আমার মনে হয় যে এবারে তোমারও ভালো লাগবে আর দর্শকদেরও ভালো। একদমই তাই। চলুন তাহলে একবার যাক প্লিজ। আমরা যাই ডেটা মশাই। একটা জিনিস আমরা দেখছি ড্যাশবোর্ডে, বিষয়টা কি? অনেক কিছু দেখতে পাচ্ছি। দেখো, এখানে সবকিছু প্রোগ্রামিং করা আছে। তুমি যেরকম ডেটা যে স্লাইসে লাগবে সেই স্লাইসে আমরা কিন্তু করতে পারি। আচ্ছা। এবং মানে তুমি দেখো সমস্ত স্টেটের কিন্তু আছে। আমরা আজ ওয়েস্ট বেঙ্গল আলোচনা করছি। বেশ, তো এখানে ওয়েস্ট বেঙ্গল আছে। আমরা কেন্দ্র ধরে যাচ্ছি না আজকে, আমরা একটু এরিয়া ধরে দেখছি। কিন্তু প্রথমে দেখো, সবচেয়ে শুরু করার আগে একটা দেখতে হবে, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, ছবি দেখো যখন রেজাল্ট আসবে একটা প্যাচি রেজাল্ট আসে। মানে তুমি দেখো এই বেলটায় পরপর গেরুয়া, আবার দেখো এই এরিয়াটায় পরপর তোমার সবুজ, এই বেলটায় পরপর গেরুয়া, এখানে আবার দেখো একটা কংগ্রেস, আবার এখানটা পুরোটা গেরুয়া, ফারাক্কার ওপারে অধিকাংশ গেরুয়া। হ্যাঁ, এবং তুমি যদি দেখো এই যে একটা এরিয়া ওয়াইজ আমরা ডিভাইড করেছি, আমরা বেঙ্গলকে 7 ভাগে ডিভাইড করেছি বেসড আপন ডেমোগ্রাফি, বেসড আপন ভোটিং প্যাটার্ন। তো প্রথমে আমরা শুরু করি জঙ্গলমহল থেকে, যে হয়েছিল কি
কি ইস্যুস, কত পার্সেন্ট কে ভোট পেয়েছিল এবং কতটা সুইং হলে কে কোন সিট জিততে পারে। যেহেতু জঙ্গলমহলের ভোট বাকি আছে, আমরা একে একে পাহাড়ের দিকে এগোবো। জঙ্গলমহল দেখো, জঙ্গলমহলে দেখো এটা টাচ করলে আমি জঙ্গলমহল সেপারেট হয়ে গেল। জঙ্গলমহলে 5খানা সিট আমরা রেখেছি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, তোমার বাঁকুড়া, বিষ্ণুপুর আর মেদিনীপুর। এবং তুমি দেখো এইখানে দেখো সিটে 5খানায় বিজেপি জিতেছিল। ভোট শেয়ারটা খুবই ইন্টারেস্টিং। ভোট শেয়ার হচ্ছে তুমি যে দেখো বিজেপি 47.6, তৃণমূল 39.6, তার মানে গ্যাপ কত? 8%। এখানে কোন কোন মেজর কমিউনিটি থাকে? মনে কর বাউরি থাকে, মাহাতো থাকে, ট্রাইবাল আদিবাসী থাকে। এবং আমি যদি ম্যাপে চলে যাই, এই এরিয়াটা কিন্তু ঝাড়খণ্ডের লাগোয়া, একদম। এবং তুমি যদি অ্যাসেম্বলি ইলেকশন মনে করতে পারো, এখানে কিন্তু বিজেপির সঙ্গে অ্যালায়েন্স একটা এজেএসইউ বলে একটা ঝাড়খণ্ডের মাহাতো পার্টি একটা সিট লড়েছিল। মানে ঝাড়খণ্ডের ইলেকশন একটা প্রভাব পড়ে। আগে এবারে ঝাড়খণ্ডে বিজেপি খুব ভালো করেছিল, 14টার মধ্যে 12খানা সিট জিতেছিল। এবং আদিবাসীদের গুরুজি যাকে বলা হয়, শিবু সোরেন কিন্তু ঝাড়খণ্ডে হেরে গিয়েছিল, তার একটা প্রভাব পড়েছিল। এবার ঝাড়খণ্ডে কিরকম পলিটিক্যাল সিনারিও, হেমন্ত সোরেন জেলে, তার প্রভাবটা কতটা পড়বে দেখতে হবে। এর পাশাপাশি আমরা দেখেছিলাম বিভিন্ন সময় যে রেল রোকো আন্দোলন করা হয়েছিল ভারত জাগাত মাঝি পরগনার তরফ থেকে, মাহাতোরা তারা আলাদা লড়াই করছেন। একটা সময় বীরভা হাসদার একটি মন্তব্য, সবকিছু কিন্তু আমরা দেখেছিলাম, তারও প্রভাব পড়তে পারে। এবং তুমি যেমন বললে অজিত মাহাতো কিন্তু এখানে পুরুলিয়া সিটে ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে, ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট। মাহাতোরা যে এসটি একটা স্ট্যাটাস দাবি করছে, এই এরিয়া কিন্তু এই ইস্যুগুলো চলবে বেশ। এবং তুমি যে দেখো এটা পুরোনো লেফটের এরিয়া, এখানে বিজেপি ঢুকেছে বেশ। যদি বাউরি ভোট যদি মুভমেন্ট না হয়, তাহলে কিন্তু এই সিনারিও থাকবে। সেগুলো নিয়ে আমরা বিস্তারিত পরে আলোচনা করব। পরবর্তী কোন এরিয়া দেখা যাচ্ছে? কলকাতা সারাউন্ডিং তৃণমূলের গড় বলা হয়, বাম জমানা থেকে। এবং তুমি দেখো 18খানা সিট আছে। এই 18খানা সিটে তুমি তো সিট টালি দেখে নাও, টিএমসি 16, বিজেপি মাত্র 2। এইখানে কিন্তু বিজেপি এবারে ঢোকার চেষ্টা করছে, খুব ইম্পর্টেন্ট কলকাতা এবং সারাউন্ডিং। এবং ভোট শেয়ারে তুমি যদি দেখে নাও, দেখো তৃণমূল আর বিজেপির মধ্যে 46.5, 37.6, মানে অলমোস্ট 11% ভোট শেয়ার একটা ডিফারেন্স। তার মানে বিজেপিকে এখানে কিন্তু সিট যদি পেতে হয়, তাহলে অলমোস্ট তোমার 6-7% একটা সুইং দরকার। কলকাতার আশেপাশের সিটগুলো বলছো তুমি, কোন কোন গুলো যদি একটু? যেমন কলকাতা উত্তর দক্ষিণ আছে বেশ, ডায়মন্ড হারবার আছে বেশ, তোমার এখান থেকে আপ টু হুগলি, দমদম আছে, ব্যারাকপুর আছে, বারাসাত আছে। আচ্ছা, তোমার এই সিটগুলো নিয়ে এই যে বেলটায়, ঠিক আছে। এবং এইখানে তোমার এর মধ্যে আছে কিন্তু তোমার তমলুক কাঁথিকেও এর মধ্যে রেখেছি। তো এখানে কিন্তু বিজেপিটা চেঞ্জ হবে, কারণ শুভেন্দু অধিকারী আগে ছিল না, এখন আছে। তো এই এরিয়াটা চেঞ্জ হবে। তো এই বেলটায় তমলুক কাঁথি ছাড়া যদি এরা কি মানে ব্যারাকপুর সিটটা ধরে রাখতে পারবে অর্জুন সিং, এখানে কি হুগলিতে লকেট জিততে পারবে দেখতে হবে, ঠিক আছে। এবং এখানে কি লেফটের রাইজ হবে কি হবে না, কারণ আগের যে বাই ইলেকশনে কিন্তু লেফট কিন্তু এরিয়াটা ভালো ফল করেছিল লোকসভা। এবং মানে তরুণ ক্যান্ডিডেট, শ্রীরামপুরে ইম্পর্টেন্ট ক্যান্ডিডেট আছে, হুগলিতে ইম্পর্টেন্ট ক্যান্ডিডেট আছে লেফটের, ঠিক আছে। কলকাতা সাউথে ইম্পর্টেন্ট ক্যান্ডিডেট। একদমই কেন্দ্র ধরে আমরা আলোচনা করব পরবর্তী এপিসোডে, কেন্দ্র ধরে আলোচনা করব। এইখানে দেখো দেখার যেটা হচ্ছে বিজেপি শুভেন্দু কতটা পেনিট্রেট করতে পারছে, লেফটের ভোট বাড়ছে কি বাড়ছে না, এই এরিয়াটা কিন্তু একেবারে মানে লড়াই হবে একদমই। নেক্সট আমি যদি দেখি, আমরা চলে যাব, আমরা মতুয়া পপুলেশন এই দুটো সিট আমরা রেখেছি। এবং এটা হচ্ছে রানাঘাট আর বনগাঁ। এবং এখানে দেখো দুটো সিট বিজেপি জিতেছিল, ভোট শেয়ারের কত গ্যাপ ছিল দেখে নি, 50.9, 38.9। জাম্পটা দেখছো বিজেপি? হ্যাঁ, দেখো বিজেপি তো ওয়েস্ট বেঙ্গলে জাম্প একটা মানে ফেনোমেনাল। এখানে দেখো 2019 এ গ্যাপ কত ছিল? 12%। খুব ইন্টারেস্টিং। কে টিএমসি দুজন ক্যান্ডিডেট, এখানে বিজেপি থেকে আসা, দুজনে বিজেপি। তার মানে টিএমসি স্ট্র্যাটেজি দেখো যে আমার মানে টিএমসি অ্যাজাম্পশন যেটা, এই ভোটটা আমার আছেই, আমি বিজেপি থেকে যদি কিছু ভোট ভাঙিয়ে নিয়ে আসতে পারি, তো বিজেপির লোককে টিকিট দেওয়া। এবং এখানে কিন্তু এনআরসি একটা বড় রোল প্লে করেছিল। এখন সিএ ইমপ্লিমেন্টেশন হয়ে গেছে, সেইটা মতুয়ারা কতটা খুশি না তার উপরে কিন্তু এই সিটের নজর থাকবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এটা শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, এই দুটো সিটে গোটা দেশের নজর থাকবে। এখানে কোনো সিএ রে। নেক্সট আমরা যদি এরিয়া চলে যাই বর্ধমান বেল্ট, 3খানা সিট আমরা রেখেছি। কোন সিট? তোমার বর্ধমান, দুর্গাপুর, আসানসোল আর তোমার বর্ধমান যেটা এসসি সিট। আচ্ছা, ঠিক আছে। এখানে সিট টালিতে যদি দেখে নাও 2-1 ছিল, কিন্তু ভোট শেয়ারে দেখো, ভোট শেয়ারে কিন্তু মাত্র অলমোস্ট 3%-এরও কম গ্যাপ ছিল। কারণ মানে এখানে হাড্ডাহাড্ডি লড়াই ছিল। এবং এখানে যদি দেখো টিএমসি, এখানে হিন্দি ভাষী একটা পপুলেশন আছে, কয়লা খনি আছে, ইন্ডাস্ট্রিয়াল বেল্ট আছে। এখানে খুব ইন্টারেস্টিং দেখো, টিএমসির যে ক্যান্ডিডেট সিলেকশন, দুজন কিন্তু নন বেঙ্গলিকে টিকিট দেওয়া। ঠিক। মানে দেখো টিএমসি স্ট্র্যাটেজি কি হচ্ছে, যে আমি এই ভোটটা প্রবাবলি ধরে রাখতে পারবো,
বিজেপি থেকে যেমন মতুয়া বেল্টে আমরা দেখেছিলাম যে একটা বিজেপির ভোট ভাঙানোর চেষ্টা, দুজন হিন্দিভাষী, এবং হিন্দিভাষী কারা কারা, একজন দ্বারভাঙ্গা থেকে দুর্গাপুরে লড়ছে, দুজন হিন্দিভাষী, দুজনে একটা সময় বিজেপি করতেন, দুজনে বিহারের এমপি ছিলেন, ঠিক, তারা টিএমসিতে এসে এই হিন্দি ভাষী একটা লোকের একটা ভোট একটা ভাঙানোর চেষ্টা, এটা কিন্তু মানে এমনি আমাদের মনে হচ্ছে কি কেন দিল, অনেক কিন্তু ঠিক, অনেক কিন্তু ক্যালকুলেশন, এই অঙ্কটাই আমরা বুঝতে হবে, ঠিক আছে। তো এই বেলটাও দেখো যদি একটু সুইং হয়ে যায়, আর দেখতে হবে, দেখো এখানে কয়লা খনি আছে, একটা মানে C2 লেফটের একটা ট্রেড ইউনিয়ন এখানে আছে, এবং তুমি দেখো লেফটের এখানে সিপিএম 10.3% ভোট ছিল, দেখতে হবে লেফট এই ভোটটা ধরে রাখতে পারছে কি বাড়ছে, তার সঙ্গে কিন্তু এখানে বর্ধমান একটা সময় গড় ছিল বামেদের, এক সময় পুরো গড় ছিল। এবার এখানে কি বলতো যে বিজেপির হিন্দিভাষী ভোট আর এর ট্রেড ইউনিয়নের ভোটটা যদি লেফট বাড়াতে পারে, তাহলে কার লোকসান কার লাভ এগুলো কিন্তু দেখতে হবে। এই বেল্টে এই 3টে সিটও কিন্তু খুবই ইন্টারেস্টিং, এবং 3টে সিটে তুমি দেখো বিজেপি ক্যান্ডিডেট চেঞ্জ করেছে, আলুওয়ালিকে তোমার দুর্গাপুর থেকে আসানসোল, এবং এখানে তুমি যদি দেখো দিলীপ ঘোষ লড়তে গেছে, তো ইন্টারেস্ট এখানে বর্ধমান পূর্ব, দুর্গাপুর, বর্ধমান, আসানসোল, 3টে সিটে তুমি যদি দেখো যে নতুন ক্যান্ডিডেট, নতুন ইকুয়েশন, একটা খেলার চেষ্টা হচ্ছে, ঠিক আছে। বর্ধমান বেল্টের পরে আমরা চলে যাই, আমার মনে হয় যেটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে সেটা হচ্ছে সেন্ট্রাল বেঙ্গল। বেশ, এই সেন্ট্রাল বেঙ্গলে দেখো 6খানা সিট আছে। কোন কোন সিট? এখানে মহামিত্র সিট আছে, এখানে অধীর চৌধুরী সিট আছে, তার মানে মুর্শিদাবাদ, বীরভূম আর নদিয়া, এই 3টে মিলে এই এলাকাটা। এখানে তুমি দেখো বিজেপি কিন্তু কোনো সিট পায়নি, তুমি ছবিতে দেখতে পাচ্ছ। সিট ট্যালিতে আমরা চলে যাই, টিএমসি 5, কংগ্রেস 1, কংগ্রেস 1 মানে অধীর চৌধুরী সিট ছিল। ভোট শেয়ারটা দেখে নাও, এখানে কিন্তু ভোট শেয়ারে বিজেপি খুব পিছিয়ে ছিল, 43.7 থেকে 29, যেখানে পিছিয়ে থাকা মানে তোমার ভোট বাড়ানোর স্কোপ কিন্তু প্রচুর আছে, বুঝতে পারছো। এবং এখানে দেখো কংগ্রেসের ভোট আছে 16.4, সিপিএম এর ভোট আছে, তো এই এরিয়াটা কিন্তু তুমি বলো আবার 3 কর্নার ফাইট হতে চলেছে। 3 কর্নার ফাইটে কিন্তু কে কখন কোন সিট জিতে নেবে অঙ্কটা কিন্তু খুব মুশকিল হয়ে যায়, ঠিক আছে। মানে সেটা কৃষ্ণনগরের ক্ষেত্রে হতে পারে, সেটা বহরমপুরে হতে পারে, বহরমপুরে হতে পারে তোমার। তুমি এবার এই বেলটা একটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে অনুব্রত নেই, এবার অনুব্রত নেই তো কতটা প্রভাব ভোট বক্সে পড়বে, টিএমসি অর্গানাইজেশন কি রাখতে পারবে কি পারবে না, তো এই ব্যাপারগুলো কিন্তু খুব ছোট ছোট জিনিস প্রচন্ড কাজ করবে। সেন্ট্রাল বেঙ্গলের পরে আমরা আই থিঙ্ক চলে যাই আমরা এই নর্দার্ন হিলস প্লেনল্যান্ড। এর মধ্যে কি কি আছে? এর মধ্যে দেখো রায়গঞ্জ, বালুরঘাট, মালদা উত্তর, মালদা দক্ষিণ, বেশ 4টে সিট। 4টে সিটে দেখতেই পাচ্ছ বিজেপি 3খানা সিট ছিল, কংগ্রেসের 1খানা সিট ছিল, মালদা দক্ষিণটা কংগ্রেসের, মালদা দক্ষিণে। এবার ভোট শেয়ারটা খুব ইন্টারেস্টিং, ভোট শেয়ারে দেখো বিজেপি 39.1, এটা পুরো মুসলিম অধ্যুষিত এলাকা, ঠিক ঠিক, মানে বিজেপি অলমোস্ট হাই টাচ করে গেছিল 39.1, টিএমসি 33.9, তার গ্যাপ কত 5%, কংগ্রেসের 17% ভোট আছে, এবং লেফটেরও ভোট আছে। এখানে কিন্তু কংগ্রেসের তোমার কিন্তু স্ট্রং ক্যান্ডিডেট লড়ছে, এখানে তোমার উপরে ভিক্টর লড়ছে, ঈশা খান চৌধুরী লড়ছে, এবং তোমার সবচেয়ে ইন্টারেস্টিং দেখো এই যে 4টে সিটে মুসলিম অধ্যুষিত, টিএমসির ক্যান্ডিডেট কিন্তু 3জন হিন্দু, এবং ইন্টারেস্টিং রায়গঞ্জে এগেন যেমন আমরা দেখছিলাম যে মতুয়ার সিটে বিজেপি থেকে নিয়ে আসা ক্যান্ডিডেট, রায়গঞ্জ সিটে কিন্তু কৃষ্ণ কল্যাণী একদম বিজেপি থেকে নিয়ে আসা। রায়গঞ্জ একটা অদ্ভুত, মানে এখানে যাদের মধ্যে ফাইটটা হচ্ছে, যিনি তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট, তিনি একটা সময় ছিলেন অন্য একটা রাজনৈতিক দলে, এমএলএ অন্য একটা রাজনৈতিক দল, যিনি বিজেপির ক্যান্ডিডেট তিনি অন্য একটা রাজনৈতিক দলের চেয়ারম্যান ছিলেন, যিনি ভিক্টর তিনি অন্য একটা রাজনৈতিক দল ফরওয়ার্ড ব্লকের বিধায়ক ছিলেন। তো তুমি দেখো মানে টিএমসির এখানে আমি যে স্ট্র্যাটেজিটা দেখতে পাচ্ছি, 4টে মুসলিম অধ্যুষিত সিটে 3টে হিন্দু ক্যান্ডিডেট, ভোট শেয়ারটা মনে হয় ইন্টারেস্টিং। এবার দেখো মানে তৃণমূলও কিন্তু অনেকটা ভোট বাড়িয়ে নিয়েছিল, ভোট বাড়িয়ে নিয়েছিল, বিজেপিও বাড়িয়েছিল, মানে এই বিজেপি টিএমসি স্ট্র্যাটেজি কিন্তু তুমি মতুয়া বেল্ট বা এই বেল্টে তুমি দেখো যে বিজেপির ভোটটা কাটা, আচ্ছা বুঝতে পারছো। এখানে কিন্তু টিএমসি খুব একটা মুসলিম ভোট চেজ করছে না, টিএমসি টার্গেট যেটা হচ্ছে এই 39.1টাকে আমরা যদি নামিয়ে 34-35 নিয়ে আসতে পারি, তখন কি হবে, বিজেপি জিতবে না, হয়তো টিএমসি জিতবে বা লেফট জিতবে বা কংগ্রেস জিতবে, এরকম একটা কিছু ইকুয়েশন হতে পারে, কারণ মালদা আছে। টিএমসি টার্গেট কিন্তু ক্যান্ডিডেট সিলেকশন থেকে দেখো শুভজিৎ দা যেটা মনে হচ্ছে এই ভোটটা কিভাবে কমে নিয়ে আসা, এটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে বেশ। এবং তুমি যদি তারপরে লাস্ট যে এরিয়াটা রয়ে গেছে সেটা হচ্ছে বিজেপির সবচেয়ে স্ট্রং এরিয়া নর্দার্ন হিলস, 4টে সিট আছে, কি কি সিট, দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, এবং এই এরিয়াটা কিন্তু আসামের লাগোয়া। আমরা জঙ্গলমহলে ডিসকাস করেছিলাম যে ঝাড়খণ্ডের ইলেকশনের প্রভাব প্রচুর পড়ে,
এবং এখান থেকে কলকাতা থেকে কিন্তু এটা কিন্তু সবচেয়ে দূরে। এইখানে কিন্তু তুমি যে রাজবংশী কিন্তু আসামেরও আছে, চা বাগানের শ্রমিক আসামেও আছে, তুমি যদি দেখো, এবং গোর্খা, আসামে কিন্তু ভালো একটা গোর্খা পপুলেশন আছে। আসামে কিরকম ভোটিং প্যাটার্ন হবে, মানে তোমার প্রভাবটা দেখো কলকাতার পরে কিন্তু আসামেরও পড়ে। এবং এখানে নিশীথ প্রামাণিক খুব ইম্পর্টেন্ট, মানে কোচবিহার সিটটা খুবই ইম্পর্টেন্ট, এবং নিশীথ প্রামাণিক কিন্তু পলিটিক্সটা একটু অন্য জায়গায় নিয়ে গেছে। মানে ওয়েস্ট বেঙ্গলে একটা জায়গায় একটা পার্লামেন্ট কনস্টিটিউন্সির মধ্যে 4টে রাম মন্দির হচ্ছে, ঠিক আছে, এবং ওখানে যে ক্যাম্পেইন তুমি যে দেখো, এটা একটা অন্য ডাইমেনশন আছে, অন্য ডাইরেকশন আছে, ঠিক আছে। তো এই 4টে সিটে কিন্তু মানে বিজেপি আগের বারে খুব ভালো ফল করেছিল, এবং এই সিটগুলো জেনারেলি কি হয়, টিএমসি কিন্তু কখনোই সেরকম কন্ট্রোলে কখনো রাখতে পারেনি। মানে তুমি যদি শুরু থেকেই দেখো, কোনোটাই না কখনোই। জলপাইগুড়ি পেয়েছিল মাঝে, কিন্তু ধরে রাখতে পারেনি। এবং তুমি অ্যাসেম্বলি ইলেকশনে দেখো, খুব ভালো ফল কিন্তু টিএমসি এই জায়গায় খুব একটা করে, মানে কলকাতার মতন এত স্ট্রং না, মানে অর্গানাইজেশন ওয়াইজ কিন্তু এখানে অতটা স্ট্রং নয়। এবং ভোট শেয়ারে তুমি যদি দেখে নাও, প্রচুর গ্যাপ, অনেকটাই, মানে 53 আর 37, তার মানে তোমার হচ্ছে 16% গ্যাপ। এই 16% গ্যাপটা আমার কিন্তু মনে হয় না যে মানে কভার করাটা খুব ইজি হবে এখানে, যদি না, এবার দেখো সমস্ত এলাকা ডিসকাশন করলাম, আমরা যদি ম্যাপ ভিউতে চলে আসি পুরো এরিয়াটায়, এই ইলেকশনে কিন্তু একটা খুব ইন্টারেস্টিং এক্সপেরিমেন্ট হতে চলেছে। সেটা হচ্ছে ইলেকশনের পরে লক্ষ্মী ভান্ডার এসেছে। লক্ষ্মী ভান্ডার কি ইম্প্যাক্ট, লক্ষ্মীর ভান্ডার, রাম মন্দির কোনো প্রভাব ফেলবে কিনা, সিএ কোনো প্রভাব ফেলবে কিনা, আমরা সব কটা বিষয় নিয়ে আলোচনা করব আগামী 1 মাস ধরে প্রত্যেকদিন সন্ধ্যে 7:30টায় ডেটা বসার পাঠশালায়। আবারও বলছি, যারা রাজনীতি করেন, হতে পারে আপনি পতাকা লাগান, হতে পারে ছাত্র রাজনীতি করেন, প্রত্যেকের জন্য কিন্তু এটা শিক্ষণীয় বিষয়। এবং অবশ্যই যারা ভোট দিতে যাবেন তাদেরও তো জানা দরকার কেন অমুক লোককে আমার কেন্দ্র অমুক পার্টি দাঁড় করিয়েছে। ডেটা মশাই, আজকের মতো অসংখ্য ধন্যবাদ। আবারও বলছি, ইস্যু ধরে আলোচনা করব, কেন্দ্র ধরে আলোচনা করব, আপনার পাড়ায় যিনি ভোটে দাঁড়িয়েছেন তাকে নিয়েও আলোচনা করব, তবে আজ নয়, অন্য একদিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ থাকুক TV9 বাংলার পর্দায়। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal, বলো কথা কেশরী।